এটা আপনার বুঝতে হবে যে এটা আপনার দোষে আপনি দুষ্ট হচ্ছেন না। আপনি এই যে বিগত ফ্যাসিবাদী আমলের যে শাসন ব্যবস্থা, এর মাধ্যমে রাজনীতিবিদদের যে ইমেজ গড়ে দিয়ে গেছে মানুষের মনে, তারা তো নিজেদেরকে ফ্যাসিবাদী বলেনি, বলেছে আমরাও রাজনীতি করি। রাজনীতি তো এর মানে এটা যে আমি নেতা হতে চাচ্ছি, আমরা নেতা হওয়ার জন্য সবাই রাজনীতিটা করছি। এখন নেতা হওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু হওয়ার কথা ছিল যে আই এম দ্য বেস্ট, এটা সবভাবে প্রমাণ করা। কিন্তু সেই প্রক্রিয়াটাকে যখন আমরা তুলে ফেলি এই জায়গাটা থেকে, মানে এখানে আমি একমাত্র অপশন যখন হয়ে যায়, তখন কিন্তু আসলে যে সেন্স অফ কম্পিটিশন থাকে না, এবং সেন্স অফ কম্পিটিশন না থাকলে ভালো কাজ করার মানে যে স্পৃহা, সেটা কিন্তু থাকে না। যে আপনি যখন মবের ভিতরে থাকবেন, ইচ এন্ড এভরিওয়ান উইল ডিপেন্ড অন আদার্স। যে আপনি কাউকে জিজ্ঞেস করে কিন্তু পাবেন না যে তুমি এটা কেন করতেছো, যে বাকি সবাই করছে এই জন্য করছি। কিন্তু আপনি যদি তাকে একলা টেনে জিজ্ঞেস করেন যে তুমি যে কাজটা করলা সবাই মিলে এটা কি ঠিক করছো, তখন কিন্তু বলবে যে না, এটা আসলে কোনোভাবেই ডিফেন্ডেবল না। কথা দিয়ে কথা রাখা, এটা যদি মেনটেন করতে পারে একটা রাজনীতিতে, মানে রাজনীতির প্রত্যেকটা ক্ষেত্রে, সরকার পরিচালনার দায়িত্ব বলুন কিংবা রাজনীতির যে প্রোগ্রামস বলুন, এখানে কেউ যদি কথা দিয়ে তার কথা রাখার সর্বোচ্চ প্রচেষ্টাটা করে, তাহলে মানুষের তার প্রতি শ্রদ্ধা থাকবে। আসসালামু আলাইকুম। অমর একুশে বইমেলা 2026 উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার স্টলে আমরা ধারাবাহিক আলোচনা করছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং বিশেষ করে ছাত্র রাজনীতির বর্তমান, ভবিষ্যৎ, অতীত ইত্যাদি নিয়ে। আজকে আমাদের সাথে আলোচনার জন্য এসেছে আমাদের খুবই প্রিয়, আমাদের কাছের ছোট ভাই মল্লিক ওয়াসিউদ্দিন তামি ও দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের। এর আগে মাস্টার দাসের সূর্য সেন হলে তুমি সহসভাপতি ছিলে। তাছাড়া গত ডাকসুর যে নির্বাচন হলো, সেখানে ছাত্রদলের যে নির্বাচন পরিচালনা কমিটি, সেখানেও তুমি দায়িত্ব পালন করেছো। আর সম্ভবত তুমি LLB LLM শেষ করেছো ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখন বার অ্যাট ল করছো। আর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি প্রফেশনাল মাস্টার্স করছো। অর্থাৎ তোমার লেখাপড়ার স্পেকট্রাম এবং পলিটিক্যাল স্পেকট্রাম শুনে মনে হচ্ছে তুমি একজন মেধাবী ছাত্র নেতা। ধন্যবাদ। মেধা তো খুবই কম্প্যারেটিভ একটা মানে কনসেপ্ট, এটাই বলবো যে চেষ্টা করি আমি। এবং একই সাথে আমি যেমন আইনের ব্যাপারে পড়াশোনা করছি, এবং আইন এবং যে রাষ্ট্র পরিচালনার যে বিষয়গুলি নিয়ে, সেগুলো নিয়ে আমি সবসময় আগ্রহী, সবসময়। এই জন্যই আমার আসলে আইনে পড়া, কারণ আইনটা না জানলে তো আমরা আইন কীভাবে হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে চলছে। এবং দেখা যায় ঐতিহাসিকভাবে রাজনৈতিক অঙ্গনে আইন অঙ্গনের লোকজনই বেশি। জি হ্যাঁ, এটা একদম রাজনীতির ইতিহাসের শুরু থেকেই দেখা যায় যারাই আইন বিষয়ে পড়াশোনা করেছে, তারাই আইন, এটাকে তো আমরা ল মেকিং বলি, যে আইন প্রণয়ন বিষয়ে তারাই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং আমি বলবো যে মানুষও তাদেরকে পছন্দ করে আইন প্রণেতা হিসেবে, মানে যখন নির্বাচিত করে, যে না অ্যাটলিস্ট সে তো বুঝবে যে সে কী বানাচ্ছে। এক্সিস্টিং আইন নিয়ে যার জ্ঞান থাকে, সে তো ভবিষ্যতের আইন নিয়েও তার জ্ঞান থাকবে, সে সবাই ধরে নেয়। তবে আইন পেশা থেকে অধিকাংশ মানুষ ল মেকিংয়ে আসছে, বাট বাস্তবতা হচ্ছে ল মেকার যারা, আমরা যাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট বলছি, তাদের ব্যাপারে জনগণের পারসেপশন আবার কিন্তু এরকম না। তাদেরকে জনগণ ভাবে তাদের নিত্য দৈনন্দিন যে সমস্যা, এগুলো সমাধান, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকটা এরকম হয়ে গেছে, যে কারণে দেখা যাচ্ছে যে তাদের মূল কাজ যেটা, সেটা তারা ঠিকমতো করতে পারছে না। আমরা আশা করব তুমি ভবিষ্যতে একজন বড় আইনের পেশাজীবীর পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে একটা বড় পর্যায়ে যাবে। তোমার কাছে আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হলো যে এই যে বাংলাদেশের রাজনীতিতে আইনের শাসনের অভাব, যেটা ধারাবাহিকভাবে গত ফ্যাসিস্ট আমলে আমরা সমাজের এবং রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছি, এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? আসলে আইনের শাসন যেটাকে বললেন, সেটা আসলে একটা, আমরা আইনের ভাষায় বলি এটা প্রসিডিউরাল ম্যাটার। আপনি আইনের শাসন প্রতিষ্ঠিত একটা সমাজে আছে কিনা, সেটা বুঝতে হলে আসলে প্রক্রিয়াগত যে পদ্ধতিগুলো রয়েছে, মানে সিস্টেমের প্রতি মানুষের কতটুকু সম্মান রয়েছে এবং কতটুকু ফেয়ারলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, মানে কতটুকু আমরা সুষ্ঠুভাবে এটাকে প্রয়োগ করতে পারছি, সেটার উপরে অনেকাংশেই এটা নির্ভরশীল। এখন এটা বোঝার জন্য বিভিন্ন মাত্রা আছে, কিন্তু সব মাত্রার বাইরে গেলেও আমরা যদি বলি যে আইনের প্রতি একটা শ্রদ্ধা মানুষের, যেমন যে আইন যেটা প্রণয়ন করা হলো সেটার ফেয়ারনেসের মাধ্যমেও যেমন এটাকে সৃষ্টি করতে হয়, তেমনি যেসব আইন সৃষ্টি হলো সেটার বিষয়ে জনগণকে মানে জ্ঞান দিয়েও অনেকটা মানে ভাইস ভার্সা একটা মিথস্ক্রিয়ার একটা প্রয়োজন হয়। এবং এই মিথস্ক্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট প্লে করেন পলিটিশিয়ানরা, কারণ ওনারা, আপনি একটু আগে বললেন যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা, মানে যারা এখন আইন প্রণেতা, তাদের প্রতি মানুষের ধারণা ভিন্ন, কার্যক্রমও অনেকাংশে ভিন্ন হয়ে গিয়েছে, কারণ একই সাথে ওনারা কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভও। হ্যাঁ, আমাদের এই মাটিতে, এই জমিনে কিন্তু দীর্ঘ একটা সময় জমিদারি ব্যবস্থা ছিল। তো জমিদারি ব্যবস্থা যখন সরে গেল, তারপর থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন ইলেক্টেড হয়ে, জনগণের মন থেকে জমিদারি ব্যবস্থাটা উঠে যাওয়া এখনও হয়তো আমি মনে করি পুরোপুরি হয়নি। এই জন্য যারাই নির্বাচিত হন,
তাদেরকে ওই জমিদারের রিপ্লেসমেন্ট হিসেবে মানুষজন ধরে নেয়। তো সেই জায়গাটা থেকে আসলে ওই যে চাহিদার এক্সপেকটেশনের একটা ফারাক হয়ে যায়। এখন একজন আইন প্রণেতা যদি আপনি বলেন, ওনার কিন্তু ক্ষমতা সীমিত, কাজ করার ক্ষেত্র সীমিত, এবং দেখা যায় যে সরকারের পক্ষ থেকে যে সংসদ সদস্য তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, সেগুলো দিয়ে তারা হয়তো কিছুটা কাজ করতে পারেন। কিন্তু এর বাইরে কিন্তু প্রশাসন তাদের অধীনে থাকা বা না থাকা এটা আসলে খুব একটা ম্যাটার করে না তাদের মূল কাজের ক্ষেত্রে, যেটা আইন প্রণয়ন যেটাকে বলে, এবং আইনের ব্যাপারে মানুষকে জানানোর বিষয় যেটা বলে। কিন্তু আমাদের দেশে তো ওই যে ঐতিহ্যবাহী যে সিস্টেমটা আছে, ওটা তো একদিনে উঠে যাওয়ার বিষয় নয়। আবার এটা অনেক দিনেও উঠবে না যদি না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম উচ্চশিক্ষা পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধটাকে ধীরে ধীরে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। একেবারে তুমি মূল জায়গায় চলে গিয়েছো। আসলে আমাদের বেসিক একেবারে এলিমেন্টারি লেভেল থেকে এই বিষয়গুলো আমাদের চর্চার মধ্যে আনতে হবে। তুমি আইনের শাসন নিয়ে কথা বলছিলে, এই বিষয়ে বলতে যে কিছু বিষয় চলে আসে, এটা হলো আমাদের দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের যে দুঃশাসন, সেখান থেকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে মুক্তি পেলাম, মুক্তি পাওয়ার পরে একটা হচ্ছে ইনস্ট্যান্ট মানুষজনের মধ্যে যে রিপার্কস থাকে, যে একটা ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ, যেটাকে অনেকে মব জাস্টিস হিসেবে জাস্টিফাই করার চেষ্টা করে। যদিও আমি মনে করি মব মিনস নট জাস্টিস, ইট ইজ ইনজাস্টিস ওয়ান টাইপ অফ। কারণ মব সাইকোলজি এমন একটা জিনিস, তুমি অনেক কিছু বুঝি যখন একসাথে মবের মতো হয়ে একসাথে কিছু করতে যাব, তখন আর হিতাহিত জ্ঞানটা থাকে না, আমরা ভুল করি। তো সেই জায়গা থেকে অনেক কিছু ঘটে গেছে এবং ঘটছে যেগুলো আসলে গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো এবং আগামীতে এই বিষয়গুলোতে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? এখানে আসলে আপনি যেটা বললেন, আমিও আসলে এই টোনেই কথা বলতাম যে মব কখনো জাস্টিস হতে পারে না। এটা জাস্টিসের রিপ্লেসমেন্ট হিসেবে মবকে আমরা অনেক সময় নিয়ে আসা হয়। যে না, এই যে আমাদের যদি আপনি পরিপ্রেক্ষিতে কথা বলেন, আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশেই এখন বলতে গেলে একই অবস্থা, যে কোনো বিষয়ে একটা মব তৈরি হয়ে যায়। কেন? এই যে বিগত ফ্যাসিবাদী যে রেজিম আমরা বলি, এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, আপনি যদি বলেন অনেকটা জমিদারি শাসন ব্যবস্থার একদম আদর্শ প্রতিফলন। হ্যাঁ, তো সেটার এই যে দীর্ঘ সময়ে মানুষজন কিন্তু সবসময় দেখে এসেছে যে পদ্ধতির প্রতি শ্রদ্ধা রেখে তারা এর কোনো বিনিময় মূল্য পায়নি। যে আপনি একটা প্রক্রিয়াগতভাবে মামলা করলেন, আপনি একটা জিনিসের যদি সাফারার হন, সেই মামলা দিয়ে কিন্তু আপনি জাস্টিস পাননি, আপনি বিচার পাননি কখনো। তো তখন মানুষ আইন হাতে তুলে নেয়, বিচারের ভারটা নিজের হাতে তুলে নেওয়াটাকে ন্যাচারাল মনে করে। কিন্তু আপনি যদি ওই যে আপনি বললেন যে আপনি যখন মবের ভিতরে থাকবেন, each and everyone will depend on others, যে আপনি কাউকে জিজ্ঞেস করে কিন্তু পাবেন না যে তুমি এটা কেন করতেছো, বাকি সবাই করছে এই জন্য করছি। কিন্তু আপনি যদি তাকে একলা টেনে জিজ্ঞেস করেন যে তুমি যে কাজটা করলা সবাই মিলে, এটা কি ঠিক করেছো, তখন কিন্তু বলবে যে না, এটা আসলে কোনোভাবেই ডিফেন্ডেবল না। তো এই জায়গায় তো আমি বলবো যে এই যে কি বলবো, আইনের শাসন কিংবা এই যে মব জাস্টিসের বিরুদ্ধে সকলেরই কিন্তু ব্যক্তিগত মতামত রয়েছে, কিন্তু হয় কি, ওই যে একটা কালেকটিভ ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে আছে, যে আমাদের অন্তরের মধ্যে একটা না পাওয়ার বলবো যে বেদনা আছে, যে আমরা আসলে এতকাল বিচার পাইনি। তো সে কারণে মানুষের আস্থাটাই কিন্তু কমে গিয়েছে, এবং পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গিয়েছে। রাজনীতি শুধু যে বিচার ব্যবস্থার প্রতি তা না, বরং রাজনীতিবিদদেরকে মানুষ আগে যেরকম একটু শ্রদ্ধার চোখে দেখতো, সেই শ্রদ্ধাটা অনেকাংশেই কমে গিয়েছে এই যে ফ্যাসিবাদী আমলের যে একটা বিষাক্ত আমি বলবো প্রভাব, এটার কারণে। এই যে রাজনীতির প্রতি আস্থা কমে যাওয়া, এটা তো একটি সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বিষয়। কারণ হচ্ছে মানুষের পারসেপশন যদি এরকম হয় নেতৃত্বের প্রতি, অথচ নেতৃত্বে যারা থাকবে, রাজনীতি যারা করবে, তারাই তো রাষ্ট্রকে, সমাজকে পথ দেখাবে, সামনে এগিয়ে নেবে, তাই না? তাদের প্রতি আস্থা না থাকাটা তো একটা সমস্যা, বড় সমস্যা। এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? এই যে যেমন অনেকে এইভাবে মিলাতে চাই যে আওয়ামী লীগও যা করেছে বা ছাত্রলীগও যা করেছে এরাও তাই, অনেকটা জাস্ট কথার কথা বলে লেভেলিং করতে চাই। আমরা কিন্তু এটার ভিকটিম একদিক থেকে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে তো একদিনে রাজনীতিকে আমরা চাইলেই একেবারে শুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি? সেটাতে আসলে আমি প্রথমেই বলবো, আমরা যারা বড় দল আছি, আমি বলবো যে শুরু থেকে আমরা রাইট ট্র্যাকে আছি একটা জায়গাতে, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছি। যত বড় দল এবং যত বড় আপনি স্টেক হোল্ডার হবেন, এই সিচুয়েশনটাতে আপনার ধৈর্য ধরতেই হবে। কারণ এটা আপনার বুঝতে হবে যে এটা আপনার দোষে আপনি দুষ্ট হচ্ছেন না। আপনি এই যে বিগত ফ্যাসিবাদী আমলের যে শাসন ব্যবস্থা, এর মাধ্যমে রাজনীতিবিদদের যে ইমেজ গড়ে দিয়ে গেছে মানুষের মনে, তারা তো নিজেদেরকে ফ্যাসিবাদী বলেনি, বলেছে আমরাও রাজনীতি করি, ওরাও রাজনীতি করে, আমরাও ক্ষমতার জন্য রাজনীতি করি, তারাও ক্ষমতার জন্য রাজনীতি করে। কিন্তু ক্ষমতার রাজনীতি তো
মানে আসলে তারা যেভাবে পোর্ট্রে করেছে, আমরা তো সে ধরনের রাজনীতি করি না, কিংবা আসলে আদতে রাজনীতিটা ওইরকম হওয়াই উচিত না। আচ্ছা, তাহলে তুমি এটা ডিফারেন্স কিভাবে করবা যদি এরকম ভাবে চিন্তা করো যে অনেক কিছুই কিন্তু ঘটেছে, যে আওয়ামী আমলে হয়তো বা এই জিনিসগুলো তাদের হাতে ছিল, তাদের কন্ট্রোলে ছিল, তারা চলে যাওয়ার পরে এটা যাদের কন্ট্রোলে আসছে, সমাজের লোকজন দেখছে যে তারা হচ্ছে হয়তোবা বিএনপির লোকজন। replaced হচ্ছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটাও একটা কারণ এখানে, এটা তো ফ্যাক্ট, আমরা কিছুটা হলেও এটা আমাদের তো স্বীকার করতে হবে নাকি? ইট ইজ এ ফ্যাক্ট, এটা একটা সোশ্যাল রিয়ালিটি আমি বলবো। কারণ ওই যে বললাম রাজনীতি তো এর মানে এটা যে আমি নেতা হতে চাচ্ছি, আমরা নেতা হওয়ার জন্য সবাই রাজনীতিটা করছি। এখন নেতা হওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু হওয়ার কথা ছিল যে আই এম দ্য বেস্ট, এটা সবভাবে প্রমাণ করা। কিন্তু সেই প্রক্রিয়াটাকে যখন আমরা তুলে ফেলি এই জায়গাটা থেকে, মানে এখানে আমি একমাত্র অপশন যখন হয়ে যায়, তখন কিন্তু আসলে যে সেন্স অফ কম্পিটিশন থাকে না, এবং সেন্স অফ কম্পিটিশন না থাকলে ভালো কাজ করার মানে যে স্পৃহা সেটা কিন্তু থাকে না। এবং তো সেই কারণে দেখা যায় কি, যে যেখানে আমরা ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক প্রক্রিয়ার যে শুদ্ধিকরণ, সেটা হয় এক জায়গায় আটকে ছিল, অথবা সেটা পিছিয়ে ছিল। তো সেই কারণে এই যে সোশ্যাল রিয়ালিটি যেগুলো আছে, এই যে আপনি বলেন চাঁদাবাজি বলেন, কিংবা বিভিন্ন ধরনের চিন্তায় রাহাজানি, নারী নির্যাতন পর্যন্ত, অনেক কিছুর সাথেই কিন্তু মানে দেখা গেছে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা পেয়ে থাকি। তো সেগুলো থেকে যখন মানে এই বিগত 17 বছরে উন্নতি হওয়ার, মানুষ তো দিনকে দিন উন্নতি হওয়ার স্বপ্ন দেখে, সেটা উন্নতি না হয় রিগ্রেশন হয়েছে, আমরা পিছিয়ে পড়েছি। তো সেই সোশ্যাল রিয়ালিটি থেকে তো মানে এটা তো আমরা হুট করে চেঞ্জ করে ফেলতে পারবো না। হ্যাঁ, তো রাজনীতিবিদরা নিজেরাও অজান্তে অথবা জেনেই মানে অনেকটা পাওয়ার এক্সারসাইজের স্টাইলে ওসবের মধ্যে অনেকে ঢুকে যাচ্ছে, অথবা ঢুকে যেতে চাচ্ছে। পরে দল যখন একটু রাশ টেনে ধরছে, তখন বলছে যে না, আমার দল তো এটা চায় না। অর্থাৎ আমরা দলের থেকে দেখতে পাচ্ছি আপ্রাণ চেষ্টা যে নেতাকর্মীদেরকে এই সমস্ত কাজে যেন জড়িত না হয়, সেই চেষ্টা করা। ঠিক এভাবে সরকারও নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগামীতে তুমি আশা করবে যে এমন কিছু করুক যেটাতে জনগণ ধীরে ধীরে, ওই যে তুমি যেটা বললা, সামনের দিকে যাওয়া রাজনীতিতে। আমরা তো আসলে একটা কঠিন বাস্তবতার মুখে পড়েছি, পুরো রাষ্ট্রযন্ত্র, তার প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের মোরালিটি পর্যন্ত সব কিছু তারা নষ্ট করে দিয়ে গেছে। এই কঠিন জায়গা থেকে শুরু করে আসলে সামনে আগানো যে কারোর জন্য কঠিন। তুমি এই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাদের কাছে আগামী 5 বছরে কি প্রত্যাশা করো? প্রত্যাশার জায়গাটা আসলে আমি যদি একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে বলি, খুবই এই বারটা খুব লো, যে মানুষ আসলে এমন একটা অবস্থা হয়েছে যে রাজনীতিবিদদের কাছ থেকে কিছু আশাই করে না, যে না এরা তো এমনই করবে। কিন্তু আসলে তুমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, নেতা, এবং তুমি আগামীর ভালো রাজনীতি প্রত্যাশা করো, সেই জায়গা থেকে তোমাকে প্রশ্ন করেছে তুমি কি চাও। সেই জায়গায় মানে আমি ওই কথাটা বললাম এই কারণে যে এই জন্য আমিও তো এই জেনারেশনের মানুষ। মানে আমি যখন বিগত সময়ে বিএনপি সরকার ছিল, তখন আমার বয়স খুব কম ছিল, এত সব কিছু স্মরণে নেই। তো নতুন যে প্রজন্মের মানুষ হিসেবে আমার আশাটাও আমার প্রজন্মের মতোই একদম সিম্পলই থাকবে, যে কথা দিয়ে কথা রাখা। এটা যদি মেনটেন করতে পারে একটা রাজনীতিতে, মানে রাজনীতির প্রত্যেকটা ক্ষেত্রে, সরকার পরিচালনার দায়িত্ব বলুন কিংবা রাজনীতির যে প্রোগ্রামস বলুন, এখানে কেউ যদি কথা দিয়ে তার কথা রাখার সর্বোচ্চ প্রচেষ্টাটা করে, তাহলে মানুষের তার প্রতি শ্রদ্ধা থাকবে। আপনারা জানবেন যে আজকে তো ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি বিএনপির এবং জনাব তারেক রহমানের ছিল, এটা কিন্তু পূরণ করাটা শুরু হলো। তো মানুষ কিন্তু এটা আশাই করেনি যে এত জলদি এটা করা সম্ভব কিংবা করা যাবে। এটা নিয়ে ট্রল করেছে, বিভিন্ন নেগেটিভ প্রচারণা হয়েছে, অথচ এটা এই যে নেগেটিভ ট্রলগুলো, এটা কিন্তু মানুষও রিলেট করছে কেন, যে বিগত 17 বছর ধরে তারা এইটাই দেখে এসেছে যে কথা দিয়ে এসেছে, কখনো মানে কথা পূরণ হয়নি, এবং পূরণ হলেও এটার জন্য এত বেশি মানে বিরক্তিকরভাবে বিরক্ত করা লেগেছে যারা ক্ষমতাসীন ছিল তাদের। তো এটা আসলে ইট ওয়াজ নেভার ওয়ার্থ ইট। তো এই জায়গা থেকে এই অল্প প্রতিশ্রুতি যে পাওয়া যায়, সেটা কিন্তু একটা সুন্দর উদাহরণ আজকে তৈরি করলো বিএনপি সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে। তো আমরা আশা করবো সামনের দিনে এই যে সুন্দর উদাহরণগুলো থাকবে। আর হ্যাঁ, আমি মানে আমার নেতার একটা জিনিস আমি খুবই পছন্দ করি, এবং আমি মানে ওনার এটা অনুসরণ করার চেষ্টা করি, যে সিম্পল থাকা, যে আপনি বেশি প্রতিশ্রুতি করারও কিছু নেই, কম প্রতিশ্রুতি করারও কিছু নেই, কিন্তু যেটা আমরা পারবো সেটা করার জন্য আমরা যাতে শতভাগটা দেওয়ার চেষ্টা করি। আমার চেষ্টা শতভাগ থাকলে হয়তো পারফরমেন্স ঘাটতি তো কিছু থাকতেই পারে, আমি হয়তো কাজ করলে কিছু ভুল হবে, কিন্তু যদি প্রচেষ্টাটা থাকে, আমার একটা দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যারাই প্রচেষ্টা করেছে মূল্যায়ন করবে, তাদেরকে মূল্যায়ন করেছে, শ্রদ্ধার সাথে স্মরণে রেখেছে। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দায়িত্ব পেয়েছো, তুমি সভাপতি বা সাধারণ সম্পাদক বা এমন একটা নীতি নির্ধারণী পোস্টে চলে গিয়েছো, তুমি কি সংস্কার করবে?